চতুর্থ অধ্যায় চাবির পাহারাদার। দরজায় আবারও সজোরে কড়া নাড়ল। ডাডলি ধর্মড়িয়ে জেগে উঠেছে। কামানের আওয়াজ? সে বোকার মতো প্রশ্ন করল। তাদের ঠিক পিছনেই বিকট এক শব্দ হলো এবং আঙ্কেল ভার্নন প্রায় পিছলে পড়ার ভঙ্গিতেই ঘরে এসে ঢুকল। তার হাতে ছিল একটা রাইফেল। এবার তারা বুঝতে পারল সেই লম্বা সরু মোড়কটার ভেতরে আসলে তিনি কি নিয়ে এসেছিলেন। কে ওখানে? তিনি চেঁচিয়ে উঠলেন। আমি হুঁশিয়ার করে দিচ্ছি, আমার কাছে অস্ত্র আছে। মুহূর্তের জন্য সব চুপচাপ হয়ে গেল। তারপর দরজাতে এমন জোরে আঘাত করল যে সেটা কান ফাটানো প্রচণ্ড শব্দে কবজা ভেঙে মেঝেতে আছড়ে পড়ল। দরজার মুখে দাঁড়িয়েছিল এক বিশাল দেহী মানুষ। তার মুখটা বড় বড় রুক্ষ চুলে আর চটপাকানো দাড়ির আড়ালে প্রায় পুরোপুরি ঢাকা। তবে চুলের জটাজালের ফাঁক দিয়ে তার চোখ জোড়া ঠিকই নজরে আসছিল, যা কালো গুবরে পোকার মতো চিকমিক করছিল। সেই বিশালদেহী মানুষটা কুঁজো হয়ে কোনো মতে কুঁড়েঘরটার ভেতরে ঢুকল। তার মাথাটা প্রায় ছাদের সাথে ঠেকে যাচ্ছিল। সে নিচু হয়ে দরজাটা তুলে নিল এবং অতি সহজেই সেটাকে আবার চৌকাঠে বসিয়ে দিল। বাইরের ঝড়ের গর্জন কিছুটা সীমিত হয়ে এসেছে। সে ঘুরে তাদের সবার দিকে তাকালো। আমাকে এক কাপ চা বানিয়ে দেওয়া যায়? পথে যা ধকল সহ্য করতে হলো। সে দ্রুত পায়ে সোফার দিকে এগিয়ে গেল, যেখানে ডাডলি ভয়ে কাঠ হয়ে বসেছিল। একটু সরে বসো তো, মোটা ঢেঁড়স কোথাকার, বলল আগন্তুক। ডাডলি ভয়ে একটা মিহি চিৎকার করে উঠল এবং দৌড়ে গিয়ে তার মায়ের আড়ালে লুকালো। তার মা তখন ভয়ে জড়সড় হয়ে আঙ্কেল ভার্ননের পেছনে গুটিসুটি মেরে বসেছিলেন। আর এই যে হ্যারি, বলে উঠল সেই বিশালদেহী মানুষটা। হ্যারি ওপরের দিকে তাকিয়ে সেই উগ্র বুনো ছায়াময় মুখের দিকে তাকিয়ে দেখতে পেল তার গুবরে পোকার মতো চোখজোড়া হাসির রেখায় কুঁচকে গেছে। শেষবার যখন তোমাকে দেখেছিলাম তুমি তখন নেহাতি শিশু, বিশালদেহী লোকটা বলল। তোমাকে দেখতে তোমার বাবার মতোই, অবশ্য চোখ দুটো তোমার মায়ের মতো। আঙ্কেল ভার্নন এক অদ্ভুত ঘরঘরে শব্দ করছিলেন। আপনি এখনই এখান থেকে বেরিয়ে যান বলছি, তিনি বললেন। আপনি দরজা ভেঙে জোর করে ঢুকেছেন। চুপ করো তো ডার্সলি, আস্ত গর্দভ কোথাকার, বিশালদেহী লোকটা বলল। সে সোফার পেছনের দিক দিয়ে হাত বাড়িয়ে আঙ্কেল ভার্ননের হাত থেকে বন্দুকটা এক ঝটকায় কেড়ে নিল। সেটাকে এমন অনায়াসে পেঁচিয়ে গিট পাকিয়ে ফেলল যেন ওটা রাবার দিয়ে তৈরি। তারপর সেটাকে ঘরের এক কোণে ছুঁড়ে ফেলে দিল। আঙ্কেল ভার্নন আবারও এক অদ্ভুত শব্দ করলেন, ঠিক যেন কোনো ইঁদুরের ওপর পা পড়ে গেছে। যাই হোক হ্যারি, ডার্সলিদের দিকে পিঠ ঘুরিয়েই সে বিশালদেহী মানুষটা বলল। তোমার জন্মদিনের অনেক শুভেচ্ছা। তোমার জন্য একটা উপহার এনেছি। হয়তো কোনো এক সময় আমি ওর ওপরে বসে পড়েছিলাম, তবে খেতে ভালোই হবে। তার কালো ওভারকোটের ভেতর পকেট থেকে সামান্য চ্যাপ্টা হয়ে যাওয়া একটা বাক্স বের করল। হ্যারি কাঁপতে থাকা আঙ্গুল দিয়ে সেটা খুলল। ভেতরে ছিল একটা বিশাল আঠালো চকলেট কেক, যার ওপর সবুজ আইসিং দিয়ে লেখা ছিল হ্যাপি বার্থডে হ্যারি। হ্যারি মাথা তুলে সেই বিশালদেহী মানুষটার দিকে তাকালো। সে ধন্যবাদ বলতে চেয়েছিল, কিন্তু কথাগুলো মুখ পর্যন্ত পৌঁছানোর আগেই যেন হারিয়ে গেল। আর তার বদলে সে বলে উঠল, আপনি কে? সেই বিশালদেহী মানুষটা মৃদু হাসল। ঠিকই তো, আমি তো নিজের পরিচয়টাই দিইনি। রুবিয়াস হ্যাগ্রিড, হগওয়ার্টসের চাবি ও প্রাঙ্গণের পাহারাদার। সে তার বিশাল হাতটা বাড়িয়ে দিল এবং হ্যারির পুরো হাতটাই সজোরে ঝাঁকিয়ে দিল। তাহলে চাটার কি হলো? সে দুই হাত ঘষতে ঘষতে বলল। তবে তোমার কাছে যদি এর চেয়েও কড়া কিছু থাকে, তবে সেটাতেও আমি রাজি। তার চোখ গিয়ে পড়ল চিমনির জালির ওপর, যার কাছে পড়েছিল চিপসের শুকনো কুচকানো প্যাকেটগুলো। সে নাক দিয়ে এক বিদঘুটে শব্দ করে ফায়ারপ্লেসের ওপর ঝুঁকে পড়ল। সে ঠিক কী করছিল ওরা দেখতে পাচ্ছিল না, কিন্তু এক মুহূর্ত পরেই যখন সে সরে এলো, তখন সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছিল। সেই কাঁপা কাঁপা আগুনের আলোয় পুরো স্যাঁতস্যাঁতে কুঁড়েঘরটা ভরে উঠল। হ্যারি অনুভব করল আগুনের উষ্ণতা যেন তাকে আচ্ছন্ন করে ফেলছে, ঠিক যেন কোনো গরম জলের টাবে নিজেকে ডুবিয়ে দিয়েছে।
সেই বিশালদেহী লোকটা আবার সোফায় বসে পড়ল, যার ভারী সোফার একটা দিক চেপটে গেল। সে নিজের কোটের পকেট থেকে নানা রকম জিনিস বের করতে শুরু করলো। একটা তামার কেটলি, সসেজের একটা নরম প্যাকেট, একটা লোহার শলাকা, একটা চায়ের কেটলি, বেশ কয়েকটা ভাঙা মগ এবং এক বোতল হলদেটে তরল। চা বানানোর তোড়জোড় শুরু করার আগে সে বোতলটা থেকে এক ঢোক খেয়ে নিল। শীঘ্রই সেই কুঁড়েঘরটা সসেজ ভাজার স্যাঁতস্যাঁত শব্দে আর গন্ধে ভরে উঠল। লোকটা যখন কাজ করছিল তখন কেউ একটা কথাও বলল না, কিন্তু যখন সে লোহার শলাকাটা থেকে প্রথম 6টা মোটাসোটা রসালো এবং সামান্য পোড়া সসেজ নামিয়ে রাখল, তখন ডাডলি কিছুটা ছটফট করে উঠল। আঙ্কেল ভার্নন কড়া গলায় বলল, ও তোমাকে যাই দিক না কেন কিচ্ছু নেবে না ডাডলি। সেই বিশালদেহী লোকটা মুচকি হেসে বলল, তোমার ওই থলথলে পুডিংয়ের মতো ছেলেটাকে আর মোটা তাজা করার কোনো দরকার নেই ডার্সলি, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। সে হ্যারির দিকে সসেজগুলো এগিয়ে দিল। হ্যারি এতটাই ক্ষুধার্ত ছিল যে তার কাছে সেটা মনে হলো যেন পৃথিবীর শ্রেষ্ঠ খাবার। তবুও সেই বিশালদেহী লোকটার ওপর থেকে তার দৃষ্টি সরাতে পারছিল না। অবশেষে যখন মনে হলো কেউই তাকে কোনো কিছু ব্যাখ্যা করে বোঝাতে চাইছে না, তখন সে বলল, আমি দুঃখিত, কিন্তু আমি এখনও ঠিক বুঝতে পারছি না আপনি আসলে কে। সেই বিশালদেহী লোকটা এক ঢোক চা খেলো এবং হাতের উল্টো পিঠ দিয়ে নিজের মুখ মুছে নিল। আমাকে হ্যাগ্রিড বলেই ডেকো, সে বলল। সবাই ওভাবেই ডাকে। আর যেমনটা তোমাকে বলছিলাম, আমি হগওয়ার্টসের চাবির রক্ষক। হগওয়ার্টস সম্পর্কে তুমি নিশ্চয়ই সব জানো, তাই না? না, হ্যারি বলল। হ্যাগ্রিডকে দেখে মনে হলো সে যেন আকাশ থেকে পড়েছে। সরি, হ্যারি দ্রুত বলল। সরি? হ্যাগ্রিড গর্জে উঠল। ডার্সলিদের দিকে ঘুরে সে তাদের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল, আর ডার্সলিরা ভয়ে গুটিয়ে গিয়ে ছায়ার আড়ালে সরে গেল। সরি তো ওদের বলা উচিত। আমি জানতাম যে তুমি তোমার চিঠিগুলো পাচ্ছ না, কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি যে তুমি হগওয়ার্টস সম্পর্কে কিচ্ছু জানবে না। আরে এও কি সম্ভব? তুমি কি কখনো ভেবে দেখোনি যে তোমার মা বাবা এইসব কোথা থেকে শিখেছিল? এসব মানে কি? হ্যারি জানতে চাইল। এসব মানে কি? হ্যাগ্রিড গর্জে উঠল। দাঁড়াও, এক মুহূর্ত অপেক্ষা করো। সে এক লাফে উঠে দাঁড়ালো। রাগে যেন সে পুরো কুঁড়েঘরটাই আচ্ছন্ন করে ফেলেছে। ডার্সলিরা ভয়ে জড়সড় হয়ে দেওয়ালের সাথে সেঁটে রইল। সে ডার্সলিদের উদ্দেশ্যে গমগম করে বলল, আপনারা কি আমাকে এটা বোঝাতে চাইছেন যে এই ছেলেটা কোনো কিচ্ছু সম্পর্কেই কোনো কিচ্ছুই জানে না? হ্যারি ভাবল ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। যাই হোক, সে তো স্কুলে গিয়েছিল, আর তার পরীক্ষার ফলাফলও খুব একটা খারাপ হয়নি। আমি তো কিছু কিছু জানি, সে বলল। আমি তো মানে ভালো অঙ্কও করতে পারি। কিন্তু হ্যাগ্রিড কেবল হাত নেড়ে বলল, আমি আমাদের জগতের কথা বলছি। আমার জগৎ, তোমার বাবা মায়ের জগৎ, তোমার জগৎ। কোন জগৎ? হ্যাগ্রিডকে দেখে মনে হলো সে যেন রাগে ফেটে পড়বে। ডার্সলি, সে গর্জে উঠল। আঙ্কেল ভার্ননের মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেছে। হ্যাগ্রিড এক দৃষ্টিতে হ্যারির দিকে তাকিয়ে রইল। কিন্তু তোমার মা বাবার ব্যাপারে তো তোমার জানার কথা, সে বলল। মানে তারা তো বিখ্যাত, তুমিও তো বিখ্যাত। আমার মা বাবা তো বিখ্যাত ছিলেন না, তাই না? তুমি জানো না? তুমি জানো না? হ্যাগ্রিড তার চুলের ভেতর দিয়ে আঙুল চালিয়ে হ্যারির দিকে এক বিভ্রান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। তুমি জানো না তুমি আসলে কে? অবশেষে সে বলল। আঙ্কেল ভার্নন হঠাৎই তার কণ্ঠস্বর ফিরে পেয়ে বলল, থামুন, একদম চুপ করুন। ওই ছেলেকে কিছু বলতে আমি কঠোরভাবে বারণ করছি। ভার্নন ডার্সলির চেয়েও অধিক সাহসী কোনো ব্যক্তি হ্যাগ্রিডের সেই মুহূর্তে দেওয়া অগ্নিদৃষ্টির সামনে নিশ্চয়ই কুঁকড়ে যেত। হ্যাগ্রিড যখন কথা বলছিল তার উচ্চারিত প্রতিটা শব্দই তখন ক্রোধে থরথর করে কাঁপছিল। আপনি ওকে কিছুই বলেননি? ডাম্বলডোর ওর জন্য যে চিঠিটা রেখে গিয়েছিলেন তাতে কি লেখা ছিল সে কথা ওকে কখনোই জানাননি? আমি তো সেখানে উপস্থিত ছিলাম। আমি নিজের চোখে দেখেছি ডাম্বলডোর ওটা রেখে গেছিলেন ডার্সলি।
আর এতগুলো বছর ধরে তুমি ওর কাছ থেকে সেই কথা গোপন করে রেখেছিলে? আমার কাছ থেকে কি লুকিয়ে রেখেছিল? হ্যারি উৎসুক হয়ে জানতে চাইল। থামুন, আমি আপনাকে বারণ করছি, আতঙ্কিত হয়ে চিৎকার করে উঠল আঙ্কেল ভার্নন। আন্টি পিটুনিয়াও ভয়ে শিউরে উঠলেন। জাহান্নামে যাও তোমরা দুজনে, হ্যাগ্রিড বলল। হ্যারি, তুমি একজন জাদুকর। কুঁড়েঘরটার ভেতরে নিস্তব্ধতা নেমে এলো। কেবল সমুদ্রের গর্জন আর শোঁ শোঁ বাতাসের শব্দ শোনা যাচ্ছিল। আমি কি? হ্যারি বিস্ময়ের রুদ্ধশ্বাসে জানতে চাইল। একজন জাদুকর, আবার সোফায় বসে হ্যাগ্রিড বলল, যেটা তার ভারে ক্যাঁচ করে শব্দ করে আরও নিচে দেবে গেল। আমার মনে হয় তুমি যদি আর একটু ট্রেনিং পাও তবে বেশ ভালো রকম একজন জাদুকর হয়ে উঠবে, তোমার বাবা মায়ের মতো। আর আমার ধারণা তোমার চিঠিটা পড়ে ফেলার এখনই উপযুক্ত সময়। অবশেষে হ্যারি হাত বাড়িয়ে সেই হলদে খামটা তুলে নিল। খামটার ওপর পান্না সবুজ কালিতে লেখা ছিল মিস্টার এইচ পটার। মেঝে, পাথরের উপর কুঁড়েঘর, সমুদ্র। সে চিঠিটা বের করে পড়তে শুরু করলো। হগওয়ার্টস স্কুল অফ উইচক্রাফট অ্যান্ড উইজার্ডরি, প্রধান শিক্ষক অ্যালবাস ডাম্বলডোর। অর্ডার অফ মার্লিন, ফার্স্ট ক্লাস, গ্র্যান্ড সার্ক, চিফ ওয়ারলক, সুপ্রিম মাগওয়াম্প, ইন্টারন্যাশনাল কনফেড অফ উইজার্ডস। প্রিয় মিস্টার পটার, আপনাকে আনন্দের সাথে জানাচ্ছি যে হগওয়ার্টস স্কুল অফ উইচক্রাফট অ্যান্ড উইজার্ডরিতে আপনাকে ভর্তি করা হয়েছে। প্রয়োজনীয় সকল বই ও সরঞ্জামের একটা তালিকা এই পত্রের সাথে সংযুক্ত করা হলো। 1 সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে। 31 জুলাইয়ের মধ্যে আপনার প্যাঁচাবাহিত উত্তরের অপেক্ষায় রইলাম। বিনীত মিনার্ভা ম্যাকগনিগাল, সহকারী প্রধান শিক্ষিকা। হ্যারির মাথার ভেতর প্রশ্নগুলো যেন আতশবাজির মতো ফেটে উঠল। সে ঠিক বুঝে উঠতে পারছিল না কোন প্রশ্নটা সে সবার আগে করবে। কয়েক মিনিট পর সে তোতলে বলল, ওরা আমার প্যাঁচার অপেক্ষায় আছে, এর মানে কি? গ্যালোপিন গর্গনস। ও, এই তো মনে পড়েছে, হ্যাগ্রিড বলে উঠল। সে এমন জোরে নিজের কপালে হাত দিয়ে চাপড় মারল যে সেই ধাক্কায় যেন একটা গাড়ি টানা ঘোড়াও উল্টে যেতে পারত। এরপর নিজের ওভারকোটের ভেতরে আরও একটা পকেট থেকে সে বের করে আনলো একটা প্যাঁচা। একেবারে সত্যিকারের জীবন্ত এবং বেশ কিছুটা এলোমেলো পালকওয়ালা একটা প্যাঁচা, সাথে একটা লম্বা পালকের কলম আর একতারা পার্চমেন্ট কাগজ। দাঁতের ফাঁকে জিভ চেপে ধরে সে চটজলদি একটা চিরকুট লিখে ফেলল, যা হ্যারি উল্টো দিক থেকেও পড়তে পারছিল। প্রিয় প্রফেসর ডাম্বলডোর, হ্যারিকে তার চিঠি দিয়েছি। আগামীকাল তাকে জিনিসপত্র কিনতে নিয়ে যাচ্ছি। আবহাওয়া খারাপ, আশা করি আপনি ভালো আছেন, হ্যাগ্রিড। হ্যাগ্রিড চিরকুটটা গুটিয়ে নিয়ে প্যাঁচাটার হাতে দিল। প্যাঁচাটা সেটা তার ঠোঁটে চেপে ধরল। এরপর হ্যাগ্রিড দরজার কাছে গিয়ে প্যাঁচাটাকে ঝড়ের মধ্যেই বাইরে ছুঁড়ে দিল। তারপর সে ফিরে এসে এমনভাবে বসে পড়ল যেন পুরো ব্যাপারটা টেলিফোনে কথা বলার মতোই অতি সাধারণ ঘটনা। হ্যারি বুঝতে পারল যে তার মুখটা হাঁ হয়ে আছে। সে দ্রুত মুখটা বন্ধ করে ফেলল। আমি কোথায় ছিলাম? হ্যাগ্রিড বলল। কিন্তু ঠিক সেই মুহূর্তে আঙ্কেল ভার্নন, যার মুখটা তখনও ফ্যাকাশে তবে তাকে দেখে অত্যন্ত ক্রুদ্ধ মনে হচ্ছিল, আগুনের আলোর সামনে এসে দাঁড়ালেন। ও যাবে না, তিনি বললেন। হ্যাগ্রিড একটা ঘোঁত শব্দ করল। তোমার মতো একজন মাগল লোকে কি আটকাবে আমি দেখতে চাই, সে বলল। মাগল? মাগল কি? হ্যারি আগ্রহের সাথে জানতে চাইল। হ্যাগ্রিড বলল, মাগল মানে আমাদের মতো জাদুকর নয়। এমন সাধারণ মানুষদেরই আমরা ওই নামে ডাকি। আর তোমার কপালটাই খারাপ যে তুমি এমন এক পরিবারে বড় হয়েছ। আঙ্কেল ভার্নন বললেন, ওকে যখন আমাদের কাছে রাখি তখনই আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে ওই সব বাজে জিনিসের পাট চুকিয়ে দেব। শপথ করেছিলাম ওর ভেতর থেকে ওই সব ভুতুরে ব্যাপার সমূলে উপড়ে ফেলে দেব, জাদুকর না ছাই। আপনি জানতেন? হ্যারি জিজ্ঞেস করল। আপনি জানতেন যে আমি একজন জাদুকর? জানতাম, আন্টি পিটুনিয়া হঠাৎই চিৎকার করে উঠলেন। জানতাম, অবশ্যই আমরা জানতাম। আমার ওই আপদ বোনটা যা ছিল তাতে তুমি আর জাদুকর না হয়ে যাবে কোথায়? সেও ঠিক এমনই একটা চিঠি পেয়েছিল আর উধাও হয়ে গিয়েছিল সেই স্কুলে। আর প্রতিবার ছুটিতে বাড়ি ফিরত পকেট ভর্তি ব্যাঙের ডিম নিয়ে। চায়ের কাপগুলো বানিয়ে ফেলতো ইঁদুর।
আমিই ছিলাম একমাত্র যে তাকে তার আসল রূপে চিনতে পেরেছিলাম, একটা পাগল। কিন্তু আমার মা বাবার কাছে, ওহ না, তাদের কাছে তো কেবল লিলি আর লিলি, লিলি এই লিলি সেই। কিছুক্ষণ থেমে একটা গভীর শ্বাস নিয়ে আবার অনর্গল বকতে শুরু করলো আন্টি পিটুনিয়া। দেখে মনে হচ্ছিল গত বহু বছর ধরে তিনি এই কথাগুলোই বলতে চেয়েছিলেন। তারপর স্কুলে গিয়ে সে সেই পটারকে পেল। ওরা স্কুল ছেড়ে বেরিয়ে গেল, বিয়ে করলো, আর তোমার জন্ম হলো। আর আমি তো জানতামই যে তুমিও ঠিক ওদের মতোই হবে, ঠিক ততটাই অদ্ভুত, ঠিক ততটাই অস্বাভাবিক। আর তারপর কি কাণ্ড দেখো, সে গিয়ে নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দিল, আর শেষমেশ তোমাকে এসে আমাদের ঘাড়েই চাপিয়ে দিল। হ্যারি একেবারে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। যেই সে কথা বলার শক্তি ফিরে পেল, অমনি বলে উঠল, বিস্ফোরণ? তুমি তো আমাকে বলেছিলে ওরা গাড়ি দুর্ঘটনায় মারা গেছে। গাড়ি দুর্ঘটনা? হ্যাগ্রিড গর্জে উঠল। এমন তীব্র রাগে সে লাফিয়ে উঠল যে ডার্সলিরা ভয়ে গুটিসুটি মেরে ঘরের কোণটাতে সরে গেল। গাড়ি দুর্ঘটনায় জেমস আর লিলি পটার মারা গেছে? এ কি ধৃষ্টতা! আমাদের জগতের প্রতিটা শিশু যার নাম জানে, সেই হ্যারি পটারই কিনা নিজের আসল কাহিনী জানে না। কিন্তু কেন? কি হয়েছিল? হ্যারি ব্যাকুল হয়ে জানতে চাইল। হ্যাগ্রিডের মুখ থেকে রাগের রেশ মিলিয়ে গেল। হঠাৎই তাকে বেশ চিন্তিত দেখালো। আমি এমনটা কখনোই আশা করিনি, সে নিচু ও উদ্বিগ্ন কণ্ঠে বলল। ডাম্বলডোর যখন আমাকে বলেছিলেন যে তোমাকে খুঁজে পেতে হয়তো কিছুটা বেগ পেতে হবে, তখন আমার বিন্দুমাত্র ধারণা ছিল না যে তুমি আসলে কত কম জানো। ও হ্যারি, আমি জানি না তোমাকে এই কথাগুলো বলার জন্য আমি সঠিক ব্যক্তি কিনা, তবে কাউকে না কাউকে তো বলতেই হবে। এসব কিছু না জেনে তো তুমি আর হগওয়ার্টসে যেতে পারো না। সে ডার্সলিদের দিকে কটমট করে তাকালো। বেশ, আমার মনে হয় তোমার পক্ষে ততটুকুই জেনে রাখা ভালো যতটুকু আমি তোমাকে বলতে পারি। তবে মনে রেখো, আমি তোমাকে সব কিছু বলতে পারবো না। এর কিছু কিছু অংশ তো এক বিশাল রহস্য। সে বসে পড়ল। কয়েক মুহূর্ত ধরে আগুনের শিখার দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। তারপর বলল, আমার ধারণা এর শুরুটা হয়েছিল এমন এক ব্যক্তিকে দিয়ে যার নাম, কিন্তু এ তো অবিশ্বাস্য যে তুমি তার নামই জানো না। আমাদের জগতের সবাই তো চেনে তাকে। কে? আসলে যতটা সম্ভব আমি নামটা মুখে আনতে চাই না, কেউই চায় না। কিন্তু কেন? ওরে বাবা রে হ্যারি, মানুষ এখনো ভয়ে কাঁপে। ধুর বাবা, কি যে মুশকিল। শোনো, এক জাদুকর ছিল যে কিনা বাজে রাস্তায় চলে গেছিল। যতটা খারাপ হওয়া সম্ভব ঠিক ততটাই, তার চেয়েও বেশি। তার নাম ছিল, হ্যাগ্রিড ঢোক গিলল কিন্তু মুখ দিয়ে কোনো কথা সরল না। আপনি কি নামটা লিখে দিতে পারবেন? হ্যারি প্রস্তাব দিল। না, ওই নামটার বানান আমি জানি না। ঠিক আছে, ভলডেমর্ট। হ্যাগ্রিড শিউরে উঠল। আমাকে দিয়ে ওটা আর একবারও বলিও না। যাই হোক, এই এই জাদুকরটা আজ থেকে প্রায় 20 বছর আগে নিজের জন্য অনুসারী খুঁজতে শুরু করলো। পেয়েও গেল। কেউ কেউ ভয়ে তার দিকে ভিড়ল, আবার কেউ চাইল তার ক্ষমতার একটু ভাগ পেতে, কারণ সে তখন সত্যিই বিপুল ক্ষমতা অর্জন করেছিল। সে এক ঘোর অন্ধকার সময় ছিল হ্যারি। কাকে বিশ্বাস করব তার বোঝার উপায় ছিল না। অচেনা কোনো জাদুকরের সাথে বন্ধুত্ব পাতানোর সাহসও কেউ করতো না। কতই না ভয়ঙ্কর সব ঘটনা ঘটেছিল তখন। সে তখন সব কিছুরই দখল নিয়ে নিচ্ছিল। অবশ্য কেউ কেউ তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, কিন্তু সে তাদেরও হত্যা করে দিত, অত্যন্ত নৃশংসভাবে। তখন একমাত্র নিরাপদ আশ্রয় ছিল হগওয়ার্টস। আমার তো মনে হয় যার নাম উচ্চারণ করা বারণ, সে একমাত্র ডাম্বলডোরকেই ভয় পেত। তাই সে এই স্কুলটার দখল করার দুঃসাহস দেখায়নি, অন্তত সেই সময় তো নয়ই। শোনো, তোমার মা আর বাবা, আমি যত জাদুকরকে চিনি তাদের মধ্যে অন্যতম সেরা ছিলেন। নিজের সময় তারা হগওয়ার্টসের হেড বয় আর হেড গার্ল ছিল। আসল রহস্যটা হলো, যার নাম উচ্চারণ করা বারণ, সে কেন আগে কখনো তাদের নিজের দলে টানার চেষ্টা করেনি। সম্ভবত সে জানতো ডাম্বলডোরের সাথে তাদের সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ ছিল যে অন্ধকার জগতের সাথে জড়ানোর কোনো ইচ্ছাই তাদের ছিল না। হয়তো সে ভেবেছিল যে সে ওদের বুঝিয়ে সুঝিয়ে রাজি করাতে পারবে, কিংবা হয়তো সে কেবল ওদের পথের কাঁটা সরাতে চেয়েছিল। সবাই শুধু এটুকুই জানে যে 10 বছর আগে এক হ্যালোউইনের রাতে সে সেই গ্রামে এসে হাজির হয়েছিল যেখানে তোমরা সবাই তখন থাকতে।
তোমার বয়স তখন মাত্র 1 বছর। সে তোমাদের বাড়িতে এলো, আর আর হ্যাগ্রিড হঠাৎই অত্যন্ত নোংরা ও ছোপ পড়া একটা রুমাল বের করলো এবং কুয়াশার সতর্ক সংকেত দেওয়ার হর্নের মতো বিকট শব্দ করে নাক ঝাড়ল। সরি, সে বলল। তোমার মা বাবাকে আমি চিনতাম। ওদের চেয়ে ভালো মানুষ তুমি আর খুঁজেই পেতে না। যাই হোক, সেই যার নাম করা যায় না সেই ওদের মেরেছিল। পুরো ঘটনার আসল রহস্য হলো তারপর সে তোমাকেও মেরে ফেলতে চেয়েছিল। আমার ধারণা সে হয়তো চেয়েছিল কাজটা একেবারে নিখুঁতভাবে শেষ করতে, কিংবা কে জানে, হয়তো ততদিনে মানুষ খুন করাটাই হয়তো তার নেশা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু ও সফল হয়নি। তোমার কপালে ওই দাগটা কিভাবে হলো সেটা নিয়ে কখনো ভেবে দেখোনি? ওটা কোনো সাধারণ ক্ষতের দাগ নয়। যখন কোনো অত্যন্ত শক্তিশালী ও অশুভ অভিশাপ কাউকে স্পর্শ করে তখনই এমন দাগ তৈরি হয়। ওই অভিশাপই তোমার মা বাবাকে কেড়ে নিয়েছিল, এমনকি তোমাদের বাড়িটাও ধ্বংস করে দিয়েছিল। কিন্তু তোমার ওপর ওই অভিশাপের কোনো প্রভাব খাটেনি। আর ঠিক এই কারণেই তুমি আজ এত বিখ্যাত, হ্যারি। সে যাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে তাদের কেউই আর বেঁচে ফেরেনি, তুমি ছাড়া আর কেউ নয়। অথচ সে তার সময়ের সেরা সেরা জাদুকর ও উইচদের হত্যা করেছিল, ম্যাককিনন্স, বোনস, প্রিওয়েট, সবাইকে। কিন্তু তুমি তখন ছিলে স্রেফ একরত্তি শিশু। তবুও তুমি বেঁচে গেলে। হ্যারি মনে মনে অত্যন্ত যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিল। হ্যাগ্রিডের গল্প যখন শেষের দিকে এলো তখন সে আবারও সেই চোখ ধাঁধানো সবুজ আলোর ঝলকানি দেখতে পেল, যা তার আগের যে কোনো স্মৃতির চেয়ে অনেক বেশি স্পষ্ট ছিল। আর সেই সাথে সে আরও একটা বিষয় মনে করতে পারল, যা তার জীবনে এই প্রথম মনে পড়ল, একটা তীক্ষ্ণ, শীতল ও নিষ্ঠুর হাসি। হ্যাগ্রিড বিষণ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। ডাম্বলডোরের নির্দেশে আমি নিজেই তোমাকে সেই বিধ্বস্ত বাড়িটা থেকে নিয়ে যেতে এসেছিলাম। তারপর তোমাকে এই লোকগুলোর কাছে পৌঁছে দিয়েছিলাম। সব আজে বাজে কথা, বলে উঠলেন আঙ্কেল ভার্নন। হ্যারি চমকে উঠল। সে তো প্রায় ভুলেই গিয়েছিল যে ডার্সলি পরিবার সেখানে উপস্থিত আছে। আঙ্কেল ভার্নন যে তার হারানো সাহস ফিরে পেয়েছেন তা তার হাবভাবে স্পষ্ট বোঝা যাচ্ছিল। তিনি হ্যাগ্রিডের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়েছিলেন এবং তার হাতের মুঠো শক্ত হয়েছিল। এই, এদিকে আয় তো, সে দাঁত কিরমির করে বলল। আমি মানছি যে তোমার মধ্যে অদ্ভুত কিছু একটা আছে, সম্ভবত এমন কিছু যা 2-4 ঘা উত্তম মধ্যম দিলে সেরে যেত না। আর তোমার মা বাবা, ওরা ছিল এক একটা অদ্ভুত পাগল, এতে কোনো সন্দেহ নেই। আর আমার মতে ওরা না থাকায় বরং পৃথিবীরই মঙ্গল হয়েছে। ওদের সাথে যা হয়েছে তার সব কিছুর জন্য ওরা নিজেরাই দায়ী। ওই জাদুকর টাইপের লোকদের সাথে মেলামেশা করতে গিয়েছিল, ঠিক এমনটাই আমি আশা করেছিলাম। আমি জানতামই যে ওদের পরিণতিটা শেষমেশ খুব একটা ভালো হবে না। কিন্তু ঠিক সেই মুহূর্তে হ্যাগ্রিড সোফা থেকে লাফিয়ে উঠে দাঁড়ালো এবং নিজের কোটের ভেতর থেকে একটা জরাজীর্ণ গোলাপি ছাতা বের করে আনলো। তরোয়ালের মতো সেই ছাতাটা আঙ্কেল ভার্ননের দিকে তাক করে সে বলল, খবরদার ডার্সলি, আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি, আর একটাও কথা যদি মুখ থেকে বের করো। দাড়িওয়ালা এক বিশাল দেহী মানুষের ছাতার ডগায় বিদ্ধ হওয়ার আশঙ্কায় আঙ্কেল ভার্ননের সাহস আবারও উবে গেল। তিনি দেওয়ালের সাথে একেবারে সেঁটে চুপ করে গেলেন। এটাই ভালো, হ্যাগ্রিড হাঁপাতে হাঁপাতে বলল। এরপর সে পুনরায় সোফায় বসে পড়ল। এটা এবার একেবারে মেঝে পর্যন্ত দেবে গেল। এদিকে হ্যারির মনে তখনও অজস্র প্রশ্ন ভিড় করেছিল, শত শত প্রশ্ন। কিন্তু ভল্ডে, মানে সরি, আমি বলতে চাইছি যার নাম নেওয়া বারণ, তার আসলে কি হলো? চমৎকার প্রশ্ন, হ্যারি। সে উধাও হয়ে গেছে, একেবারে মিলিয়ে গেছে। ঠিক সেই রাতেই, যেদিন সে তোমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। আর সেই কারণেই তুমি এখন আরও বেশি বিখ্যাত। আসল রহস্যটা তো এখানেই, বুঝলে? সে তো ক্রমশ আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। তাহলে সে কি করে চলে গেল? কেউ কেউ বলে সে মারা গেছে, আবার কেউ কেউ বলে সে নাকি এখনও কোথাও লুকিয়ে আছে, সুযোগের অপেক্ষায়, সময় গুনছে। কিন্তু আমি ওসব বিশ্বাস করি না। যারা একসময় তার দলে ছিল তারা এখন আমাদের দলে ফিরে এসেছে। তাদের কেউ কেউ তো সম্মোহনে আচ্ছন্ন অবস্থা থেকে যেন জেগে উঠেছে। আমার মনে হয় না যে সে যদি সত্যিই ফিরে আসার মতো অবস্থায় থাকতো তবে তারা এভাবে ফিরে আসতে পারত। আমাদের অধিকাংশেরই ধারণা সে এখনও কোথাও না কোথাও সব ক্ষমতা হারিয়ে টিকে আছে। এতটাই দুর্বল হয়ে পড়েছে যে আর চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। কারণ তোমার মধ্যে এমন কিছু একটা ছিল যেটা তাকে একেবারে শেষ করে দিয়েছিল, হ্যারি। সেই রাতে এমন কিছু একটা ঘটেছিল যা সে বিন্দুমাত্র আঁচ করতে পারেনি।
কী ছিল সেটা তা আমি জানি না, কেউই জানে না। তবে তোমার মধ্যে সেই জিনিসটা তাকে একেবারে হতবাক করে দিয়েছিল। হ্যাগ্রিড হ্যারির দিকে স্নেহের দৃষ্টিতে তাকালো, কিন্তু আনন্দিত ও গর্বিত হওয়ার বদলে হ্যারির মনে হলো যে কোথাও একটা ভীষণ ভুল হচ্ছে। সে একজন জাদুকর, এ কী করে সম্ভব? সারাটা জীবন তো সে ডাডলির হাতে মার খেয়ে এসেছে। আন্টি পিটুনিয়া ও আঙ্কেল ভার্নন সারাক্ষণ তাকে অত্যাচার করেছে। সে যদি সত্যিই একজন জাদুকর হতো, তবে যখনই তারা তাকে আলমারির ভেতরে আটকে রাখার চেষ্টা করুক না কেন, তখনই তারা কেন কুৎসিত আঁচিলওয়ালা ব্যাঙে পরিণত হয়নি? সে যদি সত্যিই একবার পৃথিবীর শ্রেষ্ঠ জাদুকরকে পরাজিত করে থাকে, তবে ডাডলি কেন সবসময় তাকে ফুটবলের মতো লাথি মেরে এদিকে সেদিকে ছুঁড়ে ফেলতে পেরেছে? হ্যাগ্রিড, সে নিচু গলায় বলল, আমার মনে হয় তুমি নিশ্চয়ই কোনো ভুল করছো। আমার তো মনে হয় না আমি একজন জাদুকর হতে পারি। অবাক হয়ে হ্যাগ্রিড খিলখিল করে হেসে উঠল। জাদুকর নও? তুমি যখন খুব ভয় পেতে কিংবা রেগে যেতে, তখন কি কখনো কিছু অদ্ভুত ঘটেনি? হ্যারি আগুনের দিকে তাকালো। এখন যখন সে বিষয়টা নিয়ে ভাবছে, তার মনে পড়ল সেই সব অদ্ভুত ঘটনা যখন তাকে আন্টি পিটুনিয়া ও আঙ্কেল ভার্নন খুব রাগিয়ে তুলত। ডাডলির দলের তাড়া খেয়ে সে কিভাবে যেন তাদের নাগালের বাইরে চলে যেত। সেই হাস্যকর চুলের ছাঁট নিয়ে স্কুলে যাওয়ার ভয়ে সে যখন কুঁকড়ে ছিল, তখন কিভাবে যেন তার চুলগুলো আবার আগের মতো বড় হয়ে গিয়েছিল। আর একদম শেষবার যখন ডাডলি তাকে মেরেছিল, তখন কি সে নিজের অজান্তেই তার প্রতিশোধ নেয়নি? সে কি ডাডলির ওপর একটা বোয়া কনস্ট্রাক্টর সাপ লেলিয়ে দেয়নি? হ্যারি হাসি মুখে হ্যাগ্রিডের দিকে ফিরে তাকালো এবং দেখল হ্যাগ্রিড তার দিকে তাকিয়ে একেবারে ঝলমল করে হাসছে। দেখলে, হ্যাগ্রিড বলল, হ্যারি পটার জাদুকর নয়। কিছুদিন দাঁড়াও, হগওয়ার্টসে তুমি রীতিমতো বিখ্যাত হয়ে উঠবে। কিন্তু আঙ্কেল ভার্নন লড়াই না করে হার মানার পাত্র ছিল না। আমি কি তোমাকে বলিনি যে ও যাচ্ছে না? তিনি ফোঁস করে উঠলেন, ও স্টোনওয়াল হাইতেই যাবে, আর তার জন্য ও সারা জীবন আমাদের ওপর কৃতজ্ঞ থাকবে। আমি ওই চিঠিগুলো পড়েছি। ওর নাকি হরেক রকমের আবর্জনা দরকার, মন্ত্রের বই, জাদুর কাঠি, আর ও যদি যেতে চায় তবে তোমার মতো একটা সাধারণ মাগল ওকে আটকাতে পারবে না। হ্যাগ্রিড গজগজ করে বলল, লিলি আর জেমস পটারের ছেলেকে হগওয়ার্টসে যাওয়া থেকে আটকাবে? তোমার মাথা খারাপ হয়ে গেছে? ও জন্মাবার পর থেকেই ওর নাম সেখানে তোলা আছে। ও যাচ্ছে পৃথিবীর সেরা জাদুর বিদ্যালয়ে। সেখানে 7টা বছর কাটলে ও নিজেকেই নতুনভাবে চিনতে শিখবে। একটা পরিবর্তনের জন্য হলেও সেখানে ওর নিজের মতো অন্য ছেলেমেয়েদের সঙ্গে থাকবে। আর থাকবে হগওয়ার্টসের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ প্রধান শিক্ষকের তত্ত্বাবধানে, স্যার অ্যালবাস ডাম্বলডোর। কোন এক খ্যাপাটে বুড়ো আহাম্মক ওকে জাদুর ভেলকিবাজি শেখাবে, তার খরচ আমি 1 পয়সাও দেব না। আঙ্কেল ভার্নন চেঁচিয়ে উঠলেন। হ্যাগ্রিড তার ছাতাটা খপ করে ধরে মাথার ওপর বনবন করে ঘোরাতে লাগলো। কখনো, কোনো দিনও, সে বজ্র কণ্ঠে গর্জে উঠল, আমার সামনে অ্যালবাস ডাম্বলডোরকে অপমান করবে না। সে ছাতাটা সশব্দে বাতাসের বুক চিরে নিচে নামিয়ে ডাডলির দিকে তাক করল। সঙ্গে সঙ্গেই বেগুনি রঙের আলোর এক ঝলক দেখা গেল। পটকা ফাটার মতো একটা শব্দ হলো। শোনা গেল তীক্ষ্ণ চিৎকার, আর পর মুহূর্তেই দেখা গেল ডাডলি তার পেছনে 2 হাত চেপে ধরে যন্ত্রণায় চিৎকার করতে করতে এক জায়গাতেই লাফালাফি করছে। সে যখন তাদের দিকে পিঠ ঘুরিয়ে দাঁড়ালো, হ্যারি দেখতে পেল ডাডলির ট্রাউজারের একটা ছেঁড়া ফাঁক দিয়ে শুয়োরের মতো কোঁকড়ানো একটা লেজ উঁকি দিচ্ছে। আঙ্কেল ভার্নন রাগে গর্জন করে উঠল। আন্টি পিটুনিয়া ও ডাডলিকে টেনে হিঁচড়ে পাশের ঘরে নিয়ে যাওয়ার সময় সে হ্যাগ্রিডের দিকে শেষবারের মতো একটা ভীত সন্ত্রস্ত দৃষ্টিতে তাকালো এবং তাদের পেছনের দরজাটা সজোরে আঁচড়ে বন্ধ করে দিল। হ্যাগ্রিড তার ছাতার দিকে নিচে তাকালো এবং নিজের দাড়িতে হাত ঘষল। আমার মেজাজ হারানো উচিত হয়নি, তিনি আক্ষেপের সুরে বললেন। তবে তাতে অবশ্য কোনো কাজও হয়নি। আমি চেয়েছিলাম ওকে একটা শুয়োর বানিয়ে ফেলতে, কিন্তু আমার মনে হয় ও এমনিতেই এতটাই শুয়োরের মতো ছিল যে নতুন করে করার মতো আর বিশেষ কিছু বাকি ছিল না। নিজের ঝাপসালো ভুরু জোড়ার নেচ দিয়ে সে হ্যারির দিকে আর চোখে তাকালো। হগওয়ার্টসে কাউকে এ ব্যাপারে যদি কিছু না বলো তবে আমি কৃতজ্ঞ থাকব, সে বলল। আসলে করা নিয়ম অনুযায়ী আমার জাদু করা বারণ। তোমাকে অনুসরণ করার জন্য, তোমার চিঠিগুলো পৌঁছে দেওয়ার জন্য আর ওই জাতীয় টুকিটাকি কাজের জন্য আমাকে সামান্য জাদু করার অনুমতি দেওয়া হয়েছিল। আর ঠিক এই কারণেই আমি কাজটা নেওয়ার জন্য এত উগ্রীব ছিলাম। তোমার জাদু করার কথা নয় কেন? হ্যারি জানতে চাইল। ও যাকগে,
আমি নিজেও হগওয়ার্টসে পড়েছি, তবে সত্যি বলতে কি, আমাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছিল আমার তৃতীয় বছরে। ওরা আমার জাদুর কাঠিটা মাঝখান থেকে ভেঙে দিয়েছিল, আরও কত কী যে করেছিল। তবে ডাম্বলডোর আমাকে গেমকিপার হিসেবে থেকে যাওয়ার অনুমতি দিয়েছিল। অসাধারণ মানুষ ডাম্বলডোর। আপনাকে কেন বের করে দেওয়া হয়েছিল? অনেক রাত হয়ে যাচ্ছে, আর আগামীকাল আমাদের অনেক কাজ বাকি। হ্যাগ্রিড বেশ জোর গলায় বলল। আমাদের শহরে যেতে হবে, তোমার সব বইপত্র ও আনুষঙ্গিক জিনিসপত্র কিনতে হবে। সে তার মোটা কালো কোটটা খুলে হ্যারির দিকে ছুঁড়ে দিল। ওটার নিচে তুমি ঘুমিয়ে নিতে পারো, সে বলল। ওটা যদি একটু নড়াচড়া করে তবে ভয় পেও না। আমার মনে হয় ওটার পকেটগুলোর কোনো একটাই দুই একটা ডরমাইস রয়ে গেছে।